আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি উম্মে কুলসুম, সহকারী শিক্ষক, ফতেহাবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের যে ক্লাসটি নিতে যাচ্ছি, ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। আসলে করোনা মহামারীর কারণে তোমাদের সাথে অনেক দিন আমাদের দেখা হয় নাই, যদিও অনলাইনে ক্লাস হচ্ছে। ষষ্ঠ শ্রেণীর এই প্রথম ক্লাসটি আমি নিচ্ছি। তোমাদেরকে আবারও জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে কতগুলো ব্লক দেখতে পাচ্ছ? বলো তো, এগুলো দিয়ে কি তৈরি করা হয়? ছোটবেলায় তোমরা নিশ্চয় খেলছো। এটা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায়, ঘর তৈরি করা যায়, তোমার যা ইচ্ছা তাই তৈরি করতে পারো, খেলতে পারো। তদ্রূপ এক একটা যখন এখানে আছে, এগুলি এক একটা দিয়ে তোমরা এক একটা দেয়াল তৈরি করতে পারো। যখন একটা আলাদাভাবে থাকবে তখন এটা একটা ব্লক। যখন কয়েকটা একসাথে জোড়া লাগাবা তখন একটা দেয়াল হবে, বা এক একটা সাইড তুমি তৈরি করতে পারবা। সবগুলা দিয়ে যখন তৈরি করা তোমার শেষ হবে তখন এটা একটা ঘর তৈরি হয়ে গেল। ওভাবে করে আমরা যখন আ উ এভাবে করে এক একটা কথা বলতে যাই তখন কোনো মিনিং বোঝা যায় না। আমরা যখন একটা বাক্য বলি তখন এটা বোঝা যায়। এভাবে অনর্গল যদি কয়েকটা বাক্য বলতে থাকি তাহলে মনের ভাব প্রকাশ করা যায়, বোঝা যায়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমরা কি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আজকে ক্লাসটা আমরা তোমাদের বইয়ে তৃতীয় অধ্যায়ে খোলো সবাই। ওই তৃতীয় অধ্যায়ের মধ্যে দেখো 40 পৃষ্ঠায় যাও, 40 পৃষ্ঠায় আছে রূপতত্ত্ব। রূপতত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। সবাই মনোযোগ দিয়ে শুনবা, বইয়ে দেখো। প্রথমে আসো, এই রূপতত্ত্ব জানার আগে আসলে আমরা এই জিনিসগুলো পড়ার পর কি কি বিষয় আমরা জানতে পারবো। রূপতত্ত্ব কি সংক্ষেপে বলতে পারবে, শব্দের গঠন এবং উপাদানগুলো সম্পর্কে বর্ণনা করতে পারবে, প্রত্যয়, বিভক্তি, উপসর্গ এবং সমাসযোগের শব্দ গঠনের প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। প্রত্যয় ও বিভক্তির মধ্যে পার্থক্য কি জানতে পারবে। তাহলে তোমাদের এই তৃতীয় অধ্যায়ের মধ্যে আরো আছে, আমরা এইটুকু নিব আজকে। দেখো, রূপতত্ত্ব কি? শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনা করা হলো রূপতত্ত্ব। এটিকে শব্দতত্ত্ব ও বলা হয়ে থাকে। তাহলে রূপতত্ত্বের আরেক নাম কি? শব্দতত্ত্ব। প্রথমে পেলাম আমরা কি রূপতত্ত্ব কি, রূপতত্ত্ব দিয়ে কি করা যায়। এটা দিয়ে শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্ক আলোচনা করা হয়। এটাকেই বলবো আমরা রূপতত্ত্ব। আর এই রূপতত্ত্বের আরেক নাম হচ্ছে শব্দতত্ত্ব। রূপতত্ত্বকে আবার শব্দতত্ত্ব বলা হয়ে থাকে। এরপর দেখো, শব্দ কি? দুই বা ততোধিক ধ্বনি মিলে যদি অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে। তাহলে আগে জানতে হবে আমাদের কি ধ্বনিটা কি। দুই বা ততোধিক ধ্বনি মিলে বলছে। ধ্বনি মানে এক একটা আওয়াজ, আ উ এ ধরনের এক একটা আওয়াজ। এখানে একটা না, দুই বা তার চেয়ে বেশি ধ্বনি যখন একত্রিত হবে তখন কি হবে? একটা অর্থ প্রকাশ করবে। তাহলে এই অর্থ প্রকাশ করে তবে তাকেই আমরা বলবো কি? শব্দ। যেমন ম যোগ আ, মা। মা কথাটা বলতে প্রথমে একটা শব্দ আসছে, কি? একটা অক্ষর দিয়েছি ম আর আ। ম যোগ আ মিলে হয়েছে মা। আ যোগ ম যোগ আ যোগ র সমান আমার। তাহলে এখানে কয়েকটা বর্ণ মিলে কি হয়েছে? একটা শব্দ হয়েছে। অনেক ক্ষেত্রে কেবল একটি ধ্বনি দিয়েও অর্থপূর্ণ শব্দ হতে পারে। ধ্বনি একটা, কিন্তু এখানে বর্ণ
একের অধিক, যেমন ই, উ, আ। ক্ষোভ, আক্ষেপ ইত্যাদি প্রকাশ বোঝাতে ব্যবহৃত হতে পারে। তাহলে শব্দ কি? দুই বা ততোধিক ধ্বনি মিলে যদি অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে। এর আগে পেয়েছিলে তোমরা শব্দতত্ত্ব কি বা রূপতত্ত্ব কি, এখন পেয়েছো কি শব্দ কি। তাহলে কয়টা প্রশ্ন পেয়েছো এখানে তোমরা? এরই মধ্যে 3-4টা এমসিকিউ পেয়ে গেছো। এরপর দেখো শব্দের গঠন, কিভাবে শব্দটা গঠন করবা। এখানে বর্ণগুলা দেওয়া আছে, যদি তুমি বর্ণগুলা সুন্দরভাবে না সাজিয়ে, আলাদা আলাদা করে না সাজিয়ে এমনিতে লিখে দাও, তাহলে এটার সঠিক একটা অর্থ আসবে না, বোঝা যাবে না। এখানে ল, দ, ব এগুলো আলাদাভাবে এক একটি ধ্বনি। তাহলে ল, দ, ব দিয়ে কি হলো? লদব, একটি শব্দ। তখন একটা 3টা মিলে কি হলো? একটা শব্দ হলো। তাহলে এই শব্দটা কি তোমরা বুঝতে পেরেছো? লদব মানে কি? এটার কোনো যার কোনো অর্থ হয় না, এটার কোনো অর্থ আসতেছে না, তাই এটিকে শব্দ বলা যায় না। তাহলে আমরা শব্দ কোনটিকে বলবো? যেটা দিয়ে অর্থ বোঝা যায়, এটাকে বলবো যে শব্দ। যেমন উপরের ধ্বনিগুলো মিলে যদি আমরা কি লিখতাম? ধবল, ধটা আগে দিয়ে ব তারপর ল দিতাম, তাহলে কি হতো? ধবল। ধবল শব্দটি তৈরি হয় যা অর্থপূর্ণ এবং যার অর্থ সাদা। ধবল শব্দের অর্থ কি? সাদা। তাহলে এমন শব্দ তৈরি করতে হবে যার একটা অর্থ বোঝা যায়। শব্দ গঠনের জন্য প্রত্যয়, বিভক্তি, উপসর্গ ও সমাস এই 4টি উপাদান প্রয়োজন হয়। তাহলে আমরা একটা শব্দ গঠন করার জন্য কি কি লাগবে আমাদের? এখানে প্রত্যয় লাগবে, বিভক্তি লাগবে, উপসর্গ লাগবে ও সমাস, এই 4টা উপাদান লাগবে। তাহলে শব্দ গঠনের জন্য কয়টি উপাদানের প্রয়োজন? 4টি উপাদানের প্রয়োজন। তাহলে তোমাদেরকে এই 4টি উপাদানের নামটা তোমরা এখানে জানতে পারছো, কিন্তু এগুলা কি এই সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। প্রত্যয়টা কি, বিভক্তি কি, উপসর্গ কি, সমাস কি। তাহলে শব্দের গঠন কি তোমরা বলতে পারবা? এটা হচ্ছে যার অর্থ হয়, একটা অর্থ বোঝা যায়, এই ধরনের যখন তৈরি করব তখন এটা হবে একটা শব্দ, অর্থটা যাতে আমরা বুঝতে পারি। প্রথমে আমরা 4টি উপাদান লাগে বলছিলাম, এই 4টি উপাদানের মধ্যে প্রথমটা হচ্ছে কি? প্রত্যয়। প্রত্যয়টা কি আসলে? যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু প্রকৃতি বা শব্দ প্রকৃতির পরে যুক্ত হয়ে নতুন শব্দ বা ধাতু গঠন করে কিন্তু স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, তাকে প্রত্যয় বলে। এখানে কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। দেখো এখানে যে বর্ণ বা বর্ণ সমষ্টি, প্রথমে বলছে বর্ণ। বর্ণ মানে কি? একটা হলো এটা বর্ণ। আবার বর্ণ সমষ্টি, কয়েকটা বর্ণ ধাতু প্রকৃতি বা শব্দ প্রকৃতির পরে যুক্ত হয়ে, একটা শব্দের পরেও হতে পারে, একটা ধাতুর পরেও হতে পারে, যুক্ত হয়ে নতুন শব্দ বা ধাতু গঠন করে কিন্তু স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, তাকে প্রত্যয় বলে। যেমন হাত যোগ উড়ে সমান হাতুড়ে। এটা একটা হাতুড়েটা কি? নতুন শব্দ। দুটো মিলেই একটা শব্দ তৈরি হয়েছে। হাত একটা শব্দ, উড়ে একটা শব্দ, দুটো দিয়ে কি হয়েছে? হাতুড়ে হয়েছে। তাহলে এখানে কি পেয়েছো তোমরা? প্রত্যয় কাকে বলে? যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু প্রকৃতি বা শব্দ প্রকৃতির পরে যুক্ত হয়ে নতুন শব্দ বা ধাতু গঠন করে কিন্তু স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, তাকে প্রত্যয় বলে। যেমন একটা উদাহরণ দেওয়া আছে। এরপর দেখো প্রত্যয়। এই প্রত্যয়টাকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। আমরা যদি ভাগটা এভাবে করে চিহ্ন দিয়ে লিখে রাখি বা চিহ্ন দিয়ে শিখি তাহলে বেশি মনে থাকবে। প্রত্যয়টাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কীট প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। প্রথমে আমরা পেয়েছি কি? প্রত্যয় কাকে বলে, আবার প্রত্যয় কিভাবে নতুন শব্দ যোগে গঠিত হয়। আর এখন দেখো প্রত্যয়কে কয় ভাগে ভাগ করা হয়েছিল? 2 ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে কীট প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কীট প্রত্যয়টা হচ্ছে দোলনা, দুল যোগ অনা। এটাকে বাংলায় কি হয়? দুল যোগ অনা। এখানে দুলটা হচ্ছে কি? ক্রিয়ামূল আর অনাটা হচ্ছে প্রত্যয়। আর এই প্রত্যয়টা সবসময় যুক্ত হয় ক্রিয়ামূলের
ফরে। প্রত্যয় কখন যুক্ত হয়? ক্রিয়ার ফরে। ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে যা করা বুঝায়, করা, খাওয়া, যাওয়া, চলা ইত্যাদি, এগুলাকে বলে যে ক্রিয়া। এই ক্রিয়ার মূলের সাথে যেটাই যুক্ত হবে এটা হচ্ছে প্রত্যয়। তাহলে প্রত্যয় সবসময় কোথায় যুক্ত হয়? ক্রিয়ামূলের ফরে যুক্ত হয়। এখানে দুল হচ্ছে ক্রিয়ামূল আর অনা হচ্ছে প্রত্যয়। এবার দেখো তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় ঢাকায়, ঢাকা যোগ আই, দুটো মিলে কি হলো? ঢাকায়। এখানে ঢাকাটা হচ্ছে শব্দমূল, ঢাকা শব্দের মূল, আর আইটা হচ্ছে প্রত্যয়। তাহলে এই প্রত্যয় কাকে বলে? প্রত্যয় কত প্রকার, কি কি জানতে পারছো তোমরা? বিস্তারিত জানবা তোমরা উপরের ক্লাসে যখন যাবা তখন। এরপর দেখো যে 4টি ভাগে ভাগ করা হয়েছিল, এই 4টি ভাগের মধ্যে প্রত্যয় গেল, তারপর কি? বিভক্তি। বিভক্তিটা কি? যে তোমাদের কাছে শুনে এগুলা নতুন মনে হচ্ছে, কেননা তোমরা এগুলা প্রাইমারিতে পড়ো নাই। বিভক্তিটা হচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসে। বিভক্তি তাহলে কোথায় কোথায় বসে? ক্রিয়ামূল এবং শব্দমূলের পরে বসে। সেম প্রত্যয়টাও কোথায় বসে বলছিলাম? ক্রিয়ামূলের পরে বসে বলছিলাম। আর এই বিভক্তিও বসে ক্রিয়ামূল বা শব্দমূলের পরে, তাকে বিভক্তি বলে। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসে তাকে বিভক্তি বলে। বিভক্তি কাকে বলে যদি প্রশ্ন হয় তাহলে উত্তরটা হবে এরকম। যেমন খেল যোগ ই সমান খেলি, বাড়ি যোগ তে সমান বাড়িতে। তোমরা যখন উপরের ক্লাসগুলোতে যাবা তখন আরো বিস্তারিত জানবা, যেমন বিভক্তি কয় প্রকার, বিভক্তি কি কি, চিহ্নগুলা, এগুলো যখন জানবা তখন আরো সহজ হয়ে যাবে তোমাদের। এখন তোমাদের মনে রাখতে হবে, তোমরা ছোট মানুষ, ছোট ছোট করে শিখো। প্রথমে বিভক্তি কাকে বলে? বিভক্তির উদাহরণ। প্রত্যয়ের মতন বিভক্তির কোনো স্বাধীন ব্যবহার নেই, কোনো অর্থও নেই, তবে বিভক্তিযুক্ত শব্দ বাক্যে ব্যবহৃত হয়ে পদ গঠন করে। তাহলে পদ গঠন করার জন্য কি লাগবে? বিভক্তিযুক্ত শব্দ লাগবে। আর এই বিভক্তি কোথায় বসবে? ক্রিয়ামূলের পরে বসবে। কোন পদ গঠন করতে হলে, পদ গঠন মানে কি? পদ মানে হচ্ছে কি? কতগুলা শব্দ যখন যোগ করে এক একটার সাথে যোগ করে কি হবে? একটা বাক্যে পরিণত হবে, তখন এটাকে আমরা পদ বলবো। আর এই পদ গঠন পদের ব্যবহারটা বুঝাতে হলে কি লাগবে? আমাদের বিভক্তি লাগবে। তাহলে এই বিভক্তি কোথায় বসে? ক্রিয়ামূল বা শব্দমূলের পরে যখন বসবে তখন ওটাকে আমরা বিভক্তি বলবো। বিভক্তি দেখো, প্রত্যয় পেয়েছিল তোমরা কয় প্রকার? 2 প্রকার। তদ্রূপ বিভক্তিও 2 প্রকার, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি আর একটা হচ্ছে শব্দ বিভক্তি। দেখো ক্রিয়ামূল যোগ ইব, এটা হচ্ছে বিভক্তি, আর দেখিব সমান সমান হচ্ছে দেখিব। দেখ যোগ ইব সমান দেখিব বা দেখব। দেখাটা হচ্ছে ক্রিয়ামূল। আমি আগেই বলছিলাম, করা, যাওয়া, খাওয়া, চলা ইত্যাদি যখন বুঝাবে, কাজ করা বুঝাবে, তখন এটা হবে কি? ক্রিয়া, ক্রিয়ার মূল। আর ওটা ফাঁসে যেটা ইব, ইবটা হচ্ছে বিভক্তি। বিভক্তি সবসময় বসে ক্রিয়ামূলের বা শব্দমূলের, আমরা বলছিলাম ফরে। ছাত্রী যোগ দের সমান ছাত্রীদের। এখানে ছাত্রী হচ্ছে শব্দের মূল কথাটা এখানে ছাত্রী, এটার সাথে দের কথাটা যুক্ত হয়েছে, এটা হচ্ছে বিভক্তি। তাহলে ছাত্রী যোগ দের এটা সমান হবে ছাত্রীদের। একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি আর একটা হচ্ছে শব্দ বিভক্তি। 3 নাম্বার হচ্ছে উপসর্গ। উপসর্গ যেমন আমাদের, তোমার শরীর ব্যথা করতেছে, খারাপ লাগতেছে, একটু আমার কেমন যেন গা ব্যথা লাগতেছে, তখন কি বলবা? যে মনে হয় আমার জ্বর আসবে, এজন্য আমার গা ব্যথা করতেছে। উপসর্গ সেম, যে এটা হচ্ছে একটা উপসর্গ মাত্র, আগে বসে। এটা কখন আসবে? যেসব অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ ধাতু বা নাম শব্দের পূর্বে বসে। পূর্বে মানে কি? আগে বসবে। নতুন শব্দ গঠন করে ও শব্দগুলোর অর্থের সংকোচন, সম্প্রসারণ এবং কোনো পরিবর্তন সাধন করে, ওইসব অব্যয়সূচক শব্দাংশকে উপসর্গ বলে। সহজ কথায় কি মনে রাখবা? তোমরা প্রথমে পড়ছিলে কি? প্রত্যয়, তারপর পড়ছো বিভক্তি। এগুলো বসে সবসময়
শব্দের পরে, আর উপসর্গ বসে সবসময় শব্দের আগে বা পূর্বে বসে। সুন্দর করে এখানে দেওয়া আছে, তোমরা সহজ করে মনে রাখবা। উপসর্গ বসে সবসময় শব্দের আগে। যেসব অব্যয়সূচক শব্দ, শব্দাংশ, ধাতু বা নাম শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে ও শব্দগুলোর অর্থের সংকোচন, এটাকে ছোট করবে অথবা সম্প্রসারণ করবে এবং কোনো পরিবর্তন সাধন করে, ওইসব অব্যয়সূচক শব্দাংশকে বলে উপসর্গ। যেমন গ্রহ, আ, অনু, বি, উপ। এখানে কি আগ্রহ, অনুগ্রহ, বিগ্রহ, উপগ্রহ। তাহলে এখানে আটা হচ্ছে উপসর্গ, অনু উপসর্গ, বি উপসর্গ, উপসর্গ। তাহলে আমরা কি জানলাম, এখানে উপসর্গ সবসময় শব্দের কোথায় বসে? আগে বসে বা পূর্বে বসে। এখানে আ, অনু, বি, এগুলা হচ্ছে উপসর্গ। এরপর দেখো, উপসর্গের পরে তোমাদের বইয়ে আছে সমাস। সমাসটা কি? পরস্পর সম্পর্কযুক্ত দুই বা তার চেয়ে বেশি পদকে একটি পদে পরিণত করার মাধ্যমে নতুন শব্দ গঠন করার প্রক্রিয়াকে সমাস বলে। তোমাদের এখানে প্রত্যয় কাকে বলে, এরপরে তোমরা বিভক্তি পড়ছো, বিভক্তি কাকে বলে, উপসর্গ কাকে বলে, সমাস কাকে বলে। চারটা তোমরা আলাদা আলাদা প্রশ্ন জেনে রাখবা। পরস্পর কি বলছে? সম্পর্কযুক্ত, একটার সাথে একটা সম্পর্ক আছে, দুই বা তার চেয়ে বেশি পদ। প্রথমে বর্ণ পড়ছ, শব্দ পড়ছ, এরপর পদ। এখানে বলতেছে পরস্পর সম্পর্কযুক্ত দুই বা তার চেয়ে বেশি পদকে একটি পদে পরিণত করার মাধ্যমে নতুন শব্দ গঠন করার প্রক্রিয়াকে সমাস বলে। যেমন নদীমাতা, যার নদীমাতৃক, কালের অভাব, আকাল, খেয়া ফারাফারের গাঁট, খেয়াঘাট। এগুলো হচ্ছে সমাসের উদাহরণ। তোমাদের জেনে রাখতে হবে সমাস কাকে বলে। তাহলে তোমরা তখন কি জানলা? রূপতত্ত্ব কি জানলা, শব্দের গঠন সম্পর্কে, বিভক্তি ও প্রত্যয়ের পার্থক্য কি জানলা। এখন দেখো কোন কোন উপাদানে শব্দ গঠন হয়, তোমরা বই থেকে খুঁজে বের করবা। উপসর্গ শব্দের কোথায় বসে? প্রত্যয় শব্দের কোথায় বসে? শতাব্দের সমাহার, শতাব্দী, এটি শব্দ গঠনের কোন উপাদান? রূপতত্ত্বের আরেক নাম কি? তোমাদের প্রশ্নগুলা এ ধরনের হতে পারে এমসিকিউর মধ্যে, যেহেতু তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ছোট একটা বাড়ির কাজ দিচ্ছি আমি, এটা তোমরা করে রাখবা। আর এতক্ষণ যা পড়ালাম এগুলো একটু নিজেরা মনোযোগ দিয়ে আবার পড়বা, তাহলে পারবা। দেখো, বাড়ির কাজটা একটু খাতায় উঠে নাও। শব্দ গঠনের সবগুলো উপাদান যোগে দুটি করে শব্দ তৈরি করো। এতক্ষণ যা পড়লা এখান থেকে দুইটা করে তোমরা শব্দ তৈরি করবা। সবাই ভালো থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, মা বাবার আদেশ নিষেধ মেনে চলবা, বড়দেরকে শ্রদ্ধা করবা। আজকের মতো এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবা, সুস্থ থাকবা।